কথাগুলো বলেই তীব্র ডেভিল স্মাইল দিল। সকাল হওয়ার পর সাদেক খান উঠে হাঁটতে হাঁটতে নিজের ঘর থেকে ড্রয়িং রুমে আসতেই দেখে মিশান পায়ের উপর পা তুলে বসে চা খাচ্ছে। আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে মনে হচ্ছে। ঘুমাইনি, কি আর উঠবো। ডক্টরের রুটিন ফলো করে কি কোনো ফল আসছে না? চা খাবেন মামা? সোফায় বসতে বসতে সাদেক খান উত্তর দিলেন, আনো এক কাপ। মিশান উঠে গিয়ে মামার জন্য চা করে আনে। মামার হাতে দিতে দিতে আবারও বসে পড়ে। আপনার সাথে আমার কিছু কথা আছে মামা। মিশানের কথাটা শোনার পর সাদেক খান ওর দিকে একটু আশ্চর্যান্বিত দৃষ্টিতে তাকালেন। উনি আস্তে করে উত্তর দিলেন, বলো। 2 বছর হয়, ভোলার কথা না। মেজর ঝলকের কথা মনে আছে? হ্যাঁ, থাকবে না কেন? তোমাদের আর্মিতে ঢোকার সময় ওই ছিল তোমাদের টিমের দায়িত্বে। রাঙামাটি যাওয়ার পর থেকেই তো তোমরা এক ইউনিটি ছিলে। বড্ড ভালো ছেলে ছিল, কিন্তু ভাগ্য এত নির্মম, পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। ঝলক স্যারের মৃত্যু কি করে হয়েছিল মামা? ট্রেনিংয়ের সময় হেলিকপ্টার ক্র্যাশ করে। তুমি তো সে বছরই কুয়েত থেকে এলে। কুয়েত থেকে আসার 7 দিন আগে অ্যাক্সিডেন্টটা হয়। এরপর হসপিটালে অ্যাডমিট থাকে, তারপর মারা যায় তুমি আসার আগের দিন রাতে। যে দেশে বাতাবি লেবুর বাম্পার ফলনের খবর সরকারি টিভি চ্যানেলে দেখায়, সে দেশের রাজধানীর ক্যান্টনমেন্ট থেকে একজন মেজর মারা গেল হেলিকপ্টার ক্র্যাশ করে, অথচ কোনো নিউজ চ্যানেল সেটা জানল না। ক্যান্টনমেন্টের ভেতরেই সবকিছু চাপা রইল। আপনারা আর্মি ডিপার্টমেন্ট কি কিছু লুকোচ্ছেন মামা? লুকানোর কি আছে এখানে? এটা তো স্বাভাবিক মৃত্যু। কত সৈন্য প্রতি বছর হেলিকপ্টার ক্র্যাশ, গ্রেনেড ব্লাস্ট, আরও নানান রকম অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। এগুলো তো প্রকাশ করা যায় না মিশন। এগুলো যদি প্রকাশ করা হয় তাহলে আমজনতা ভাববে বাংলাদেশ ডিফেন্সের চাকরিতে কোনো লাইফ সিকিউরিটি নেই, সৈন্যদের জীবন ঝুঁকিপূর্ণ। এগুলো কি প্রকাশ করা যায়? মিশান চোখ ঘুরিয়ে সাদেক খানের দিকে তাকিয়ে বলল, কেন যেন মনে হচ্ছে ঝলক স্যার হেলিকপ্টার ক্র্যাশ করে মারা যায়নি। আমরা তো ট্রেনিং এর সময় লাইফ জ্যাকেট, বুলেট প্রুফ জ্যাকেট কত কিছু ব্যবহার করি, আর হেলিকপ্টারে থাকলে প্যারাশুটও রাখি। হিসেব এটাই দাঁড়ায় না? হেলিকপ্টারের ত্রুটি যখন দেখা দেয় তখনই আমরা ঝাঁপিয়ে পড়ি প্যারাশুট নিয়ে। ইচ্ছে করে কেউ নিজের প্রাণ রেখে হেলিকপ্টার বাঁচাতে যাবে না। আর ঝলক স্যার এতটাও কেয়ারলেস না যে এরকম একটা সেফটি ইউজ না করার মতো ব্লান্ডার করবে। আমি কনফার্ম হেলিকপ্টার ক্র্যাশ করেনি, ঝলক স্যারের মৃত্যুটা অন্যভাবে হয়েছে। সাদেক খান কিছু একটা বলতে যাবেন, অমনি পেছন থেকে মিশানের মামি বলে উঠল, আন্টি যদি কিছু মনে না করেন, যেহেতু আপনার বাড়ি কাছেই, তাহলে আপনি আমার বাইকে উঠুন। এখানে আশেপাশে পার্কিং এর কোনো জায়গাও দেখছি না। না হলে আমি বাইক রেখে আপনার সাথে যেতাম। বাইকটা আমার নিজের না, তাই রাস্তার কোন সাইডে রেখে যাওয়ার মতো সাহসও পাচ্ছি না। সমস্যা নেই মা, আমি তোমার বাইকেই উঠছি। মিশান নিজের হেলমেট খুলে তীব্রর মাকে দিল মাথায় পড়ার জন্য। তীব্রর মা নিতে না চাইলেও মিশান জোর করে পরিয়ে দেয়। এরপর তীব্রর মা বাইকে ওঠে। সামনের গাড়ি ফলো করে তীব্রর বাড়িতে পৌঁছে যায়। তীব্রর মা মিশানকে নিয়ে ভিতরে বসে। কাজের লোক এসে তীব্রর মায়ের ব্যাগ এগিয়ে নিয়ে যায়। আপনি কোথাও গিয়েছিলেন আন্টি? আমি একটু দীপ্তিদের বাড়ি গিয়েছিলাম, কাল সন্ধ্যায় গিয়েছিলাম। রাতে ফিরতে দেয়নি ওর মা, তাই মাত্র এলাম। একা একাই গিয়েছিলেন? হ্যাঁ, আর কে যাবে? দীপ্তির মা আমার অনেক ঘনিষ্ঠ, আমাদের সম্পর্ক বান্ধবীর মতো। তীব্র চাইলে সম্পর্কটা আরো ঘনিষ্ঠ হতো, সেটা তো হলো না। তার আগেই মরে গেল মেয়েটা। দীপ্তি ম্যাডাম অনেক ভালো একজন মানুষ ছিলেন। সৃষ্টিকর্তা ওনাকে পরকালের শান্তি দিক। হ্যাঁ সেটাই, বাবা মা বেঁচে থাকতে সন্তানের মৃত্যু দেখাটা যে কতটা যন্ত্রণার সেটা কেবল পিতামাতাই জানে। আর যদি আমার তীব্রর কিছু হয়ে যায় তাহলে কার কি হবে জানি না, আমি ঠিক মরে যাব। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। তুমি তো এর আগে আমাদের বাড়িতে এসেছিলে, কিন্তু সেদিনের পরিস্থিতির জন্য আমার মনে অনেক নেগেটিভ চিন্তা ছিল তোমাকে নিয়ে। যখন দেখলাম দীপ্তিকে তুমি বাঁচানোর চেষ্টা করেছ, তখন চিন্তায় কিছুটা পরিবর্তন এলো। মেয়েটা বেঁচে না ফিরলেও কিছুদিন তো বেঁচে ছিল। সেটা কেবল তোমার মাধ্যমেই আল্লাহ ওকে সুযোগ দিয়েছিল। সেদিন থেকে মনে হলো তোমার সাথে একটু কথা বলা জরুরি। আন্টি, সে রাতের জন্য আমি এক্সট্রিমলি সরি। সেই রাতে আসলে আমি পরিস্থিতির শিকার হয়েছিলাম। যা হয়েছিল সবটা আনফর্চুনেটলি।
দিনের বেলা যখন আমি রিয়েলাইজ করতে পারলাম এটা একটা বাজে ব্যাপার ঘটে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য অনেক খোঁজাখুঁজি করি। আপনার বাড়ির অ্যাড্রেসটা আমার জানা ছিল না, আর নেশার ঘরে রাতে কিভাবে এখানে এসেছি কিছুই খেয়াল করতে পারছিলাম না। আমার শুধু মনে হচ্ছিল আমি একটা বাড়িতে গিয়েছিলাম, সেখানে আপনি ছিলেন। আপনি আমাকে দেখে ভয়ও পেয়েছেন, বিশেষ করে আমার হাতে ছুরি দেখে। এরপর এখান থেকে চলে গেছি। আমার মনে হয়েছিল আপনার কাছে ক্ষমা চাওয়াটা প্রয়োজন। আপনার মনে আমাকে নিয়ে ভুল ধারণাটা সৃষ্টি হতে পারে। তুমি সে রাতে ওভাবে নেশা করেছিলে কেন মা? আসলে আন্টি, সেদিন যা হয়েছিল আনফর্চুনেটলি আমি ইচ্ছে করে করিনি। আমার এক ফ্রেন্ডের বার্থডে ছিল, সেখানে আমাকে জোর করে ড্রিঙ্কস করিয়েছিল, যার কারণে আমি তালগোল কোনো কিছুর দিশে পাচ্ছিলাম না। আর সেদিন আপনার দিকে ছুরি ধরেছিলাম নিজের আত্মরক্ষা করার জন্য। আত্মরক্ষার জন্য আমি সব সময় সাথে ছুরি রাখি, বলা যায় না কখন কোন বিপদে পড়ি। আমি সত্যি দুঃখিত আন্টি। আপনি আমাকে খারাপ মেয়ে ভাববেন না। ভেবেছেন হয়তো নাইট ক্লাব থেকে পার্টি করে নেশা করে ফিরছিলাম। না না মা, এখানে খারাপ মেয়ে ভাবার কি হলো? বিপদ মানুষেরই আসে, এটা নিয়ে এত অনুতপ্ত হয়ে পড়ো না। ওকে আন্টি। আচ্ছা, দীপ্তি তো অনেক রাতে অ্যাক্সিডেন্ট করেছিল, তুমি অত রাতে বাইরে কি করছিলে? তোমার হাইট যেমন, তাতে তো মনে হয় পুলিশের চাকরি করো। তোমার কি ওইদিকে ডিউটি ছিল? আন্টি, আমি কোনো চাকরি করি না। আগে করতাম, আমি সেনাবাহিনী ছিলাম। প্রায় 1 বছর আমি চাকরি ছেড়ে দিয়েছি। চাকরি ছেড়ে দিয়েছো কেন? একটা বোন ছিল, ও মারা গিয়েছে। ওর মৃত্যুর পর আমি মেন্টালি নিতে না পেরে ভেঙে পড়ি। আমাকে এক কথায় সাইকো বলতে পারেন। কঠিন নাইটমের প্রবলেমে ভুগছি। মন ভোলা রোগে আক্রান্ত হয়ে যাই। কখন কি করি তার ঠিক নেই। এরকম হাজারটা সমস্যা মিলিয়ে আমার দ্বারা চাকরি কন্টিনিউ পসিবল হচ্ছিল না। তোমার পরিবারে কে কে আছে? মামা, মিমি, 2 মামাতো ভাই আর আমি। এই 4 জনের সাথেই আমার জীবন। আমার মামা একজন কর্নেল আর আমি ক্যাপ্টেন ছিলাম। আর তোমার বাবা মা? নেই। ওহ সরি, কষ্ট দিয়ে ফেললাম তোমাকে। ইটস ওকে আন্টি। অ্যাক্সিডেন্ট মানুষের জীবনেই হয়। আমার ভাগ্যে ছিল এমনটা, তাই আজ আমি এমন। দীপ্তি ম্যাডামের অ্যাক্সিডেন্টের রাতে আমি এমনি হাঁটাহাঁটি করছিলাম, তখনই আর কি ঘটনাক্রমে আমি ওইখানে উপস্থিত হই। তীব্র কি তোমার পরিচিত? পরিচিত বলতে ওনার সাথে রাস্তায় 2-1 বার সম্মুখীন হয়েছিলাম। স্যার হয়তো আমাকে চেনেন, কিন্তু আমি ওনার নাম আর পেশা ছাড়া আর কিছুই জানতাম না। দীপ্তি ম্যাডামের ওই ঘটনার পর স্যারের সাথে বেশ কিছু সময় কাটাতে হয় সাক্ষী সাবুদের জন্য। বুঝতে পেরেছি। তীব্রকে তোমার কথা বেশ কয়েকবার জিজ্ঞেস করেছি, ও কোনো উত্তর দেয়নি। তোমার বিষয়ে কিছু জিজ্ঞেস করলে ও এড়িয়ে যায়। তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে হচ্ছিল, এই কারণেই। আমি তোমাকে তীব্রের সাথে বেশ কয়েকবার দেখেছি। তীব্রের ধারের কাছে কখনো কোনো মেয়েকে দেখিনি ওভাবে, কিন্তু তোমাকে দেখেছি। তাই মনে হলো তুমি হয়তো ওকে চেনো, ওর ভেতরটা বুঝো। আমার ছেলেটা যেন কেমন, সেই আগে থেকেই কারোর সাথে মেশে না তেমন। মনের ভাব প্রকাশ করতে যেন ওর কিসের বাধা দেয়। এক ছাদের নিচে থাকলেও ছেলেটার জীবন বৃত্তান্ত সব অজানা। কখন কি করে, কোথায় যায়, ভালো আছে কিনা, মন্দ আছে, কি প্রয়োজন, এসবের কিচ্ছু বলে না। ওর ঘরটার ভিতরে কি আছে তাও ওর জানা। কেন ওনার ঘরে যান না? কি করে যাব? ওই ঘরে যে দরজা, সেটাও সিকিউরিটি লক করা। তীব্রর ফিঙ্গারপ্রিন্ট লাগবে, নয়তো পিনকোড। তাছাড়া ঘর ওটা খোলা যায় না। ওই ঘরেও কাউকে ঢুকতে দেয় না। ওই ঘরেও কাউকে ঢুকতে দেবে তো দূর, উকি দিতেও দেয় না। যখন এই বাড়িটা করা হলো, তখন একজনকে নিয়ে মায়ের সাথে বসে বেশ কিছুক্ষণ সময় ধরে কথা বলল মিশান। এর মধ্যে তীব্র সম্পর্কে অনেক কিছু জানলো। মিশানের ভেতর ঝলকের মৃত্যুর রহস্য নিয়ে যতটা কিউরিয়াসিটি, তার থেকে বেশি কিউরিয়াসিটি কাজ করছে তীব্র রহস্য উদ্ঘাটনের ব্যাপারটা। তীব্রকে নিয়ে তীব্রর মা বেশ কিছুক্ষণ আক্ষেপ প্রকাশ করলো। তীব্রর মার মনে অজানা সন্দেহ ঢুকেছে। তীব্রর সাথে মিশানের হয়তো কোনো সম্পর্ক আছে, কিন্তু ওরা কেউ তা সামনে প্রকাশ করছে না। সেই জন্য মিশানের সাথে কথা বলার জন্য এত ব্যাকুল হয়ে পড়েছিল। মিশানের সাথে কথা বলে কেন যেন ওনার ভেতরটা একটু হালকা হয়। মিশানের মাথায় এখন তীব্রর ব্যাপারটা ছাড়া আর কারোটা নিতে পারছে না। একের পর এক চিন্তা মনে হচ্ছে। তীব্রকে সকাল থেকে এতবার কল করে যাচ্ছে, তীব্র একবারও রিসিভ করছে না।
তীব্রর মায়ের সাথে কথা বলে বাড়ি থেকে বের হবে অমনি তীব্রর সামনে পড়তে হলো। তীব্রকে দেখে মিশনের ভেতর খানিকটা ভয় কাজ করতে লাগলো। এভাবে তীব্রর পারমিশন ছাড়া ওর বাড়িতে আসাটা তীব্র অ্যালাউ করবে না। স্যার, আমি নিজে থেকে এখানে আসিনি। আন্টি আসতে বলেছিল তাই। তীব্র ফর্মাল হাসি দিয়ে মিশনের দিকে রহস্য ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, ইটস ওকে, ভয় পাওয়ার কি আছে? তুমি তো আর চুরি করতে আসোনি, এখনই চলে যাচ্ছ যে? বসো, লাঞ্চ করে যাও। না স্যার, আমার মিমি আমার জন্য রান্না করে বসে আছে। এটা বলেই মিশান তীব্রর পাশ কাটিয়ে চলে যায়। তীব্র আর চোখে মিশানের যাওয়া দেখে নজর ফিরিয়ে ভেতরে ঢুকলো। মিশান তীব্রর কথোপকথনে তীব্রকে দেখে মিশানের চোখে আচমকা ভয় দেখে তীব্রর মায়ের মনে খটকা লাগলো। ওনার মন যেন কোনো অকারণে তীব্রকে দিয়ে মিশানকে কিছু একটা সন্দেহ করছে। তীব্রর মা বোকা বোকা আর অসুস্থ ভাব নিয়ে থাকলেও ভেতরে ভেতরে উনি যথেষ্ট চালাক, যেটা কাউকে বুঝতে দেন না। রাজনীতি উনি অনেক ভালোই বুঝেন। ওনার পেট থেকে তীব্র জন্ম নিয়েছে, তাই তার থেকে কয়েক ডিগ্রি উপরে তীব্র হয়েছে। মায়ের থেকে ছেলে 10 কাঠি উপরে হওয়ার কারণে পেরে উঠছে না তীব্রর সাথে। তৃপ্তিও মায়ের মতন চিকন চালাক হয়েছে, কিন্তু ওদের মায়ের কথায় ব্যাপারটা প্রকাশ না পেলেও তৃপ্তির কথার মাঝেও চালাকি প্রকাশ পায়। তীব্রর বাবাও যথেষ্ট বুদ্ধিমান, তবে উনি প্রচুর শৌখিন মানুষ। পেনশনে আসার পর উনি ঘোরাফেরা করে জীবন কাটাচ্ছেন। শপিং মলে তার কয়েকটা বন্ধুদের দোকান আছে, সেখানে তাদের সাথে গল্প আড্ডা, চা স্টলে বন্ধুদের সাথে চা খেয়ে গল্প করে দিন কাভার হয়ে যায়। ঘরে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে তার মাথা ব্যথা নেই। ওনার মতে জীবনে অনেক করেছে, পরের কথা চিন্তা করা। এবার যতদিন বেঁচে থাকবে শুধু নিজেকে নিয়ে ভাববে, নিজেকে সময় দিবে, নিজেকে ভালো রাখবে। কোথায় কি হলো সেই নিয়ে মাথায় চিন্তা নেই। বাবু, তোর সাথে কথা আছে আমার। তীব্র গম্ভীর স্বরে উত্তরে বলল, আমার নেই, কাজ আছে, সময় হলে বসবো তোমার কথা শুনতে। তুই কেন বারবার এড়িয়ে যাস আমার কথা? মিশন মেয়েটার কথা তুলে তুই ধরাছোঁয়ার বাইরে চলে যাস কেন? ওর সাথে তোর কি সম্পর্ক? ওর সাথে আমার আবার কি সম্পর্ক? তোমার সমস্যাটা কি বলো তো? রাস্তাঘাট থেকে একটা মেয়েকে বাড়িতে ধরে এনে আমাকে জিজ্ঞেস করছো তার সাথে আমার কি সম্পর্ক? এইসব কি? কারণ রাস্তাঘাটেই তোকে আমি ওই মেয়ের সাথে বারবার দেখেছি, আর কোনো মেয়েকে তো তোর সাথে দেখতে পাইনি। আর তাই ওকে আজ বাড়িতে এনে ওর স্বীকারোক্তি নিলাম। পাশ কাটিয়ে যেতে চেয়েও যেতে পারল না তীব্র। মায়ের কথায় থেমে গিয়ে পিছনে ঘুরে তাকায়। মায়ের চোখের দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলল, কার কথায় নাচছো বলো তো? তুই বল, তুই কেন এমন লুকাচুপি খেলছিস? তোর কিসের অত বাধা দেয় আমাদের সব খুলে বলতে? কি স্বীকারোক্তি নিলে শুনি? যেটা তুই বলতে পারছিস না আমাদের। ওই মেয়েটার সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই যেটা তুমি ভাবছো। ও সেনাবাহিনীর লোক হলেও কাজ করে ডিটেকটিভের মতো। ওকে মাঝে মাঝে আমার ইনভেস্টিগেশনের কাজে ব্যবহার করি, দ্যাটস ইট। আর আমার প্রফেশনাল কাজের জন্য অবশ্যই ওই মেয়েকে আমার বাড়িতে এনে গল্প গুজব করবো না। ওর সাথে রাস্তাঘাটে দেখা করে কাজ দেবো, তাই না? মেন্টালি কোথায় যাচ্ছে তোমার বিকৃত মস্তিষ্ক? তুমি লোকের কাছে বলো না তোমার ছেলেটা যেন কেমন, তোমাদের সাথে ভালো মতো কথা বলে না, খোঁজ নেয় না। এটা আদৌ ছেলের দোষ না, কার দোষ সেটা একটু ভেবে দেখো। কোথায় বাবার সাথেও তো আমি তেমন কথা বলি না, সে তো তোমার মতো ঢোল পেটায় না। তোমরা মেয়েরাই কি এমন? একটু সিম্প্যাথির জন্য যা ইচ্ছা হয় লোকের কাছে বলে বেড়াও। যুক্তি ছাড়া অযৌক্তিক কথা আমার সামনে পেশ করবে না কোনো রকম। 10 বার ভেবে নেবে কতটা তীব্রর সামনে বলতে চাচ্ছ। রাগ দেখিয়ে মাকে থামিয়ে দিয়ে তীব্র মায়ের সামনে থেকে চলে যায়। তীব্রর মা একই স্থানে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, ক্লায়েন্টের হাত ধরে কেউ রাস্তাঘাটে টানাটানি, গা ঘেঁষাঘেঁষি করে না, হাত ধরে জোর করে কেউ গাড়িতে উঠায় না, দিন নেই রাত নেই আনলিমিটেড তার সাথে দেখা যায়। আমার ধারণা যদি ভুল না হয়, তুই যে রাত বিরাত বাড়িতে ফিরিস না, সেটার পেছনের কারণ এটাই হবে। হতে পারিস তুই অনেক বুদ্ধিমান, কিন্তু ভুলে যাস না আমি তোর মা। তীব্র মায়ের কোনো চালাকি খাটল না মিশান তীব্রর মুখ খোলানোর জন্যে, কিন্তু ওরা কেউই মুখ খুলল না তার কাছে। ওনার ইন্টেনশন ছিল মিশানের কাছ থেকে একটা দুঃখ শেয়ার করবেন, আর এতে মিশান গলে যাবে। এরপর মিশান তার প্রতি দরদ দেখে ভর ভর করে ওনার সব প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। কিন্তু মিশান উল্টো ওনার পেটের কথা বাকিতে নিয়ে চলে যায়। আর তীব্র তো তীব্রই, পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে নিতে পারে। তীব্র মিশানকে নিয়ে চিন্তায় পড়ে গেছে। ওর বাড়ির ঠিকানা একবার যেহেতু পেয়েছে, মিশান চাইবে বারবার এখানে আসার আর ওর সম্পর্কিত জানার। যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবে। মিশন ওর গন্তব্যের
সেজন্যে তীব্র আরো সতর্ক হয়ে যায়। মিশানের মাথায় পুরোপুরি চাপ ধরা ব্যথা শুরু হয়ে গেছে। কোনটা রেখে কোনটা করবে মাথা ঠান্ডা করার জন্য ওর সেই অদ্ভুত দূরে বাড়িতে বসে দিনের বেলায় মদ খাচ্ছে। চাপ নিতে পারছে না, সোজা কথা। কি করা উচিত এখন সেটাও মাথায় ধরছে না। পায়ের উপর পা তুলে এক হাতের বাহু কপালের উপর রেখে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে তাকে চিন্তা করছে পরবর্তী সময় কি করবে। কেন যেন বারবার মনে হচ্ছে তীব্রর ঘরবন্দি অজানা রহস্যের ভিড়ে কিছু একটা ক্লু পাবে ঝলকের মৃত্যুর। না হলে কি করে এই তীব্র মিশন সম্পর্কিত সবকিছু জানে তো জানে, ঝলক অব্দিও জানে। কখনো মনের ভুল করেও সাড়া দেয়নি ঝলকের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নাও হতে পারে। তীব্র বলার পরই মন আনচান করছে। কেন যেন মনে হচ্ছে ঝলকের মৃত্যু অস্বাভাবিক, আর এই অস্বাভাবিক মৃত্যুর রহস্যের সাথে তীব্র নিশ্চয়ই কোনো না কোনো কানেকশন আছে। এগুলো ভাবতে ভাবতেই মিশানের দিন যাচ্ছিল। মাথায় আপাতত একটাই বুদ্ধি আসে, সেটা হলো তীব্রর ঘরের অভিযান। কিন্তু ওর মায়ের থেকে যে বর্ণনা শুনলো তাতে মনে হলো না কাজটা সহজ। সবার চোখ ফাঁকি দিয়ে ওই বাড়িতে ঢুকা, এরপর তীব্রর ঘরের সিকিউরিটি লক খুলে রুমে প্রবেশ করা, তীব্র ফেরার আগেই সব কাজ শেষ করে দিয়ে বের হওয়া। তীব্রর ফিঙ্গারপ্রিন্টটা নেয়া কোনোভাবেই পসিবল নয়। এখন পাসওয়ার্ডই ভরসা, কিন্তু পাসওয়ার্ডটা কি হতে পারে সেটা নিয়ে এক দফা চিন্তা। মিশন রোজ তাকে থাকে তীব্রর বাড়ির দিকে, সুযোগ পেলেই ঢুকে পড়বে। আর সেই সুযোগের জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হয় না। তীব্রর বাবা মাকে একত্র বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে মিশন এর মানে দাঁড়ায় বাড়িতে সিকিউরিটি আর কাজের লোক ছাড়া কেউ নেই। চোরের কাছে যেমন ঘরে শীত কাটা আহামরি কিছু না, কঠিন সিকিউরিটি গার্ড পেরিয়ে বাড়িতে ঢোকা মিশনের কাছেও কোনো ব্যাপার না। তাই বাইরে সিসি ক্যামেরা, সিকিউরিটি গার্ড সব ভেদ করে মিশন ভেতরে প্রবেশ করে। মাস্ক পরে মুখ ঢেকে মিশনকে চেনার উপায় নেই এমন করে ভেতরে ঢুকে কাজের লোককে ক্লোরোফর্ম দিয়ে সেন্সলেস করে দেয়। এবার সব থেকে কঠিন কাজ তীব্রর ঘরের পাসওয়ার্ড। চান্স 3টা, 3বার যদি পিনকোড ভুল হয় তাহলে তীব্র ছাড়া আর